হ্যালো বন্ধুরা, আমি অভিষেক। আজকে আমি চলে এসেছি আমার CB200X এই যে বাইক আমি নিয়েছি। এই বাইকটার 10,000 কিলোমিটার হয়ে গেছে এবং 10,000 কিলোমিটারে এই বাইকটিতে আমাকে কি প্লাস পয়েন্ট লেগেছে এবং কি মাইনাস পয়েন্ট লেগেছে সেই একটা ভিডিও নিয়ে দেখুন। এই বাইকটা আমার রয়্যাল এনফিল্ড যখন আমার ছিল, রয়্যাল এনফিল্ড কেনার পরে সেই অনেকগুলো একটু প্রবলেম আসছিল রয়্যাল এনফিল্ডে, তো সেটাকে আমি পরবর্তীকালে চেঞ্জ করে এই CB200Xটাকে নিই। তো CB200X নেওয়ার পরে কিছু প্লাস লেগেছে এই গাড়িটার মধ্যে এবং কিছু মাইনাস লেগেছে। এবং আমি মনে হয় যে এই যে আমার এক্সপিরিয়েন্সটা আমি আমার বাকি যত দর্শক আছে তাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে চাই। তো তোমরা সবাই সঙ্গে থাকো। অবশ্যই আমি সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তোমাদের যারা CB200X নিতে যাচ্ছ বা হন্ডার হর্নেট 2.0 নিতে যাচ্ছ, তো তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি হেল্প করবে। তো তোমরা সবাই সঙ্গে থাকো এবং দেখো যে এই ভিডিওটার মধ্যে আমি কি প্লাস এবং মাইনাস পয়েন্টগুলো তুলে ধরি। আশা করি তোমরা যখন এই বাইকটা কিনতে যাবে তো তাদের কাছে ভিউটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই বাইকটা আমি নেব এবং কেন নেব না। তো চলো শুরু করি। তো বন্ধুরা, এবার চলে আসি হন্ডা CB200X। এটি একটি বেসিক্যালি 200 নামে আছে, কিন্তু এটা 184.4 সিসির একটি গাড়ি। তো যেটা প্রডিউস করে 17 bhp পাওয়ার এবং 16 নিউটন মিটার টর্ক। তো এটা নামে 200 সিসি হলেও এটা বেসিক্যালি 200 সিসি এবং 200 সিসির নিচে 160 সিসির মাঝখানে একটা বাইক। যারা হয়তো 160 থেকে একটু বেশি পাওয়ার চাইছো, অবশ্যই সেটা R15 অথবা MT জাতীয় গাড়িগুলো বাদ দিয়ে নর্মাল যে বাইকগুলো হয় অ্যাপাচে বা আদার্স যে গাড়িগুলো আছে সেগুলোর কথা বলছি আমি। তো সেই গাড়িগুলোর থেকে একটু বেশি পাওয়ার চাইছো, কিন্তু 200 সিসি বাইকের যে একটা মাইনাস পয়েন্ট থাকে, যেই মাইনাস পয়েন্টটা আমি অবশ্যই জানি যে হয়তো কস্টিংটা বেশি পড়ে, আমাদের সার্ভিস কস্ট বেশি পড়ে, অথবা দেখা যাচ্ছে যে আমাদের ডেলি টু ডেলি লাইফে মাইলেজটা খুব বেশি 200 সিসির জন্য এফেক্টেড হয়। তো এই বাইকটা কিন্তু তাদের জন্যই বেস্ট, যারা এই সেগমেন্টে যাচ্ছে যে আমি 200 সিসির মতন প্রায় একটা পাওয়ার চাচ্ছি বা একটু ফিল চাচ্ছি, একটা বিগ বাইক ফিল চাচ্ছি, অথচ আমি 200 সিসির যে মাইলেজটা কম হয় অথবা সার্ভিসিং কস্টটা বেশি সেই জায়গাটা যেতে যাচ্ছি না। যদি এইরকম মানসিকতা থাকে তাহলে এই বাইকটা তোমার জন্য পারফেক্ট আছে, একদম পারফেক্ট বাইক। তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো, এই বাইকটাই তোমার জন্য। এবার চলে আসি যে এই যে 10,000 কিলোমিটার চালালাম বাইকটা, তাতে এই বাইকটা আমাকে কীরকম মাইলেজ দিল অথবা কীরকম এটা সার্ভিসিংয়ে আমার খরচা হলো। তো প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই বাইকে প্রথম যে মাইলেজটা আমি পেয়েছি, প্রথম শুরুতে আমাকে সিটিতে এটা দিত 38-40 এবং লংয়ে দিত 42, কিন্তু এই মুহূর্তে আমি এই বাইকটার থেকে মাইলেজ পাচ্ছি 45-46। তো এনাফ একটা 180 সিসি বাইকের জন্য 45 থেকে 48 কিলোমিটার পার লিটার মাইলেজ আমার মনে হয় খুব ভালো। হয়তো কেউ যদি আরটু ভালো করে চলায় তাহলে হয়তো মাইলেজ আরটু বাড়তেও পারে। আচ্ছা, এর গেল হচ্ছে মাইলেজ। এবার চলে আসে এটা মেনটেনেন্স কস্ট। এখনও অবধি আমার ফ্রি সার্ভিসিং চলছে, 3খানা ফ্রি সার্ভিসিং কমপ্লিট। ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে আমার এই বাইকে 3বার, 3000 কিলোমিটার পর এটার ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়। তো 3বার ইঞ্জিন অয়েল এটা চেঞ্জ হয়েছে। তো 3বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে আমার লেগেছে 530 টাকা করে। তো 1590 টাকা এখন অবধি এটার ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে। আর সার্ভিসিং যেহেতু আমার ফ্রি আছে, তো সার্ভিসিং আমার কোনো পয়সা লাগেনি, টোটালটাই ফ্রি ছিল। ওই একটু গেট পাস বা আদার্স ওই চেন লুপ এগুলোর জন্য 150 টাকা করে আমি এটার পিছনে খরচা করেছি। তো এই হচ্ছে টোটাল আমার খরচা, মিনিমাম 3000, ম্যাক্সিমাম এটার পিছনে 10,000 কিলোমিটার আমি খরচা করেছি গাড়িটার পিছনে। আমার এখন অবধি কত খরচা হয়েছে তার একটা আর কি, যে কত টাকা খরচা হয়েছে। এবার চলে আসি গাড়িটার কিছু প্লাস পয়েন্টে। আমি আমার ভিডিওতে আগেও বললাম যে এটাতে মাইলেজ খুব ভালো। এই গাড়িটা যেহেতু 147 কিলো ওয়েট, তো যার জন্য সিটি
অথবা অফ রোডেও গাড়িটাকে ম্যানুভার করা খুবই ইজি, খুব মানে একদম মনেই হবে না যে এরকম দেখতে এত বড় সড়ো একটা বাইক, কিন্তু যখনই কেউ চালাবে তখন গাড়িটাতে এত সুন্দর কন্ট্রোলিং আসবে। তার কারণগুলো আমি বলে দিচ্ছি, যে এত সুন্দর কন্ট্রোলিং আসবে যে বিশ্বাস করা যাবে না, একবার টেস্ট ড্রাইভ নাও নিলে হয়তো বুঝে যাবে। তো এই হচ্ছে বাইকের রাইট সাইড থেকে বাইকের ভিউটা, এটা সাইলেন্সার। এবার কেন কন্ট্রোলিংটা ভালো, এটার আমি কিছু কিছু কারণ বলে দিই। প্রথম সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ যে এটা বাইকের সামনে যে গোল্ডেন সাসপেনশনটা দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি শোভা থেকে এসছে। শোভা একটা রেনাউন্ড কোম্পানি যে বাইকের জন্য সাসপেনশন বানায়, তো ওরই আপসান ইউএসডি ফোক্স এখানে লাগানো আছে, যার জন্য কি আছে যে কন্ট্রোলিংটা খুব ভালো হয়, দারুণ কন্ট্রোলিং পাবে। পিছনেও মনোশক। এইবার গল্পটা কন্ট্রোলিং দুটো সাসপেনশনের মিলিয়ে খুব সুন্দর। যখন কর্নারিং করবে অথবা বাইকটাকে কোথাও নিয়ে যাবে, খুব সুন্দর কন্ট্রোলিং হবে, মানে তুমি অবাক হয়ে যাবে যে বাইকটা এত সুন্দর কন্ট্রোল কেন হয়। তার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে বাইকের টায়ার্সটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার ডুয়াল পারপাস টায়ার লাগানো আছে। এটা বাইকে ফিটেডই থাকে, যখন তুমি নেবে তখন ফিটেড থাকবে। তো এই যে টায়ারগুলো আছে, এটা যথেষ্ট চওড়া, এটা 110 সেকশনের টায়ার, 110 সেকশনের টায়ার এমআরএফের। আর পিছনে যে টায়ারটা আছে এটা 140 সেকশনের টায়ার, তো এটাও এমআরএফ থেকেই আসে। তো দুটো টায়ারেরই গ্রিপিং, অনরোড গ্রিপিং খুব সুন্দর। অফরোড মোটামুটি 30% অফরোড নিয়ে নেবে। প্রপার অফরোডার এটা না, এটা আরবান ক্রুজার। এবার প্রপার অফরোডার না কেন, শুধুমাত্র কি টায়ার না বন্ধু, এটার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু হর্নেট 2.0 মতনই 165 mm। এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা কিন্তু একটা অফরোড বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের এই বাইকটার প্রপার অফরোডার এর জন্যই না, এর সাসপেনশন ট্রাভেলটা যেহেতু কম আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও কম, কেউ যদি মনে করে যে না আমি এক্সপালস জায়গায় এটাকে প্রেফার করব, অথবা হিমালয়ান বা এই টাইপের যেগুলো প্রপার অফরোডার গাড়ি আছে তার জায়গায় যদি এটাকে প্রেফার করতে চাই, তাহলে আমার মনে হয় বন্ধুরা ভুল করা হবে। এটা কিন্তু প্রপার অফরোডার না, ইটস লুক লাইক এ অফরোডার বাইক, বাট বেসিক্যালি এটা হলো একটা আরবান ক্রুজার টাইপের বাইক, যেটা 70% 7 to 80% হচ্ছে রোডে, আর বাকি 20 to 30% হচ্ছে অফ রোডে চালানোর জন্য। এটা হচ্ছে এই বাইকটার ক্যারেক্টার। তো বন্ধুরা, এবার চলে আসি বাইকটার মধ্যে আমি এখন অবধি কী কী ভালো পেয়েছি। তো বাইকটার মধ্যে বেসিক্যালি যেটা ভালো, সেটা হচ্ছে প্রথম যেটা দেখেই মনে হবে সেটা হচ্ছে বাইকের লুকস। ভাই, এই সেগমেন্টের মধ্যে বেস্ট লুকিং বাইক যদি বলা যায়, যারা একটু বাল্কি বাইক পছন্দ করে তাদের জন্য অন এন্ড ওয়ানলি সলিউশন CB 200X। এই রেঞ্জে 1,80,000 1,82,000 মধ্যে অন্য কোনো মার্কেটে বাইক নেই যেটা এরকম লুক নিয়ে আসে। আর সবথেকে বড় কথা, যারা আর কি একটু স্ট্রেট বসে বাইক চালাতে পছন্দ করো, তো ক্রুজিং পজিশন যাকে আমরা বলি বা স্যাডেল করতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই বাইকটা দারুণ, কারণ এটা সিটিং পজিশনটা খুব ভালো। যদিও এটা আন্ডার দ্য স্কিন হর্নেট 2.0ই আছে, ইঞ্জিন, বাকি স্পেসিফিকেশান, টায়ার সাইজ, সাসপেনশন ট্রাভেল, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সিটস, মিটার, সমস্ত কিছু কিন্তু হর্নেট 2.0 থেকে নেওয়া CB 200X এর। কিন্তু এটার যে বসার পোস্টার, সিটিং পোস্টার, সেই পোস্টারটা কিন্তু একদমই CB 200Xটা হর্নেট 2.0 থেকে আলাদা। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আরেকটা আছে যেটা হচ্ছে হর্নেট 2.0 যে ইন্ডিকেটারগুলো আছে সেগুলো হচ্ছে সামনে লাগানো, আর এটাতে হচ্ছে কিন্তু যে নাকল গার্ডটা আছে, নাকল গার্ডের মধ্যে কিন্তু এই ইন্ডিকেটারগুলো ইমপ্লিকেটেড আছে, ওখানেই সামনের দুটো ইন্ডিকেটার জ্বলে। গাড়িটাতে পুরো LED সেট আপ আছে, কোনো রকম হ্যালোজিনের ইউজেস নেই, সামনে হোক পিছনে হোক সমস্ত কিছু কিন্তু আমরা LED সেট আপের মধ্যে পাবো। এটাও একটা বাইকটার একটা প্লাস পয়েন্ট বলতে পারি আমি। তো 1 নম্বর প্লাস পয়েন্ট সেটা গেল হচ্ছে যে আমার মাইলেজ, সেকেন্ড প্লাস পয়েন্ট আমার পোস্টার, LED সেট আপ, এগুলোই। আর থার্ড যেটা প্লাস পয়েন্ট আমি বলবো, কন্ট্রোলিং খুব ভালো ডিউ টু দিস টায়ার্স অ্যান্ড সাসপেনশন অলসো। এইবার আমি চলে আসি বাইকটার আরেকটা প্লাস পয়েন্টে, সেটা হচ্ছে বাইকের স্মুথ। এবার হন্ডা নিয়ে কথা বলতে হয় না, হন্ডার বাইক সাধারণত স্মুথই হয়, তো এই বাইকটাও তাদের থেকে আলাদা না, এটাও দারুণ স্মুথ গাড়ি। 80, 90, 100 বুঝতেই পারবে না যে বাইক মাখনের মতো চলে, কোনো রকম বাইকে ভাইব্রেশন ফিলই করতে পারবে না। ইভেন হ্যান্ডেল বার অবধি বা মিরার্স কোনোখানে তুমি কোনো রকম ভাইব্রেশন ফিল করতে পারবে না। তো এই হচ্ছে এটার মানে ম্যাক্সিমাম ট্যুরারদের এই জিনিসটাই দরকার, যে বাইক যাতে আমার ভাইব্রেশন না করে। কেননা বেশি ভাইব্রেশন হলে কি হবে, যে লং ট্যুরে খুব অ্যানোয়িং মনে হয়, অসুবিধা হয়, বিরক্ত লাগে, হাত ঝিনঝিন করে। এই জিনিসটা কিন্তু এই বাইকের মধ্যে একদম বন্ধুরা ফিল করতে পারবে না।
তো এই জিনিসগুলো ছিল এই বাইকটার প্লাস পয়েন্ট। যে কেউ যদি বলে যে আমি নেবো, আমার 5টা ভালো কারণ, তাহলে এটা হচ্ছে 5টা ভালো কারণ। তো এবার চলে আসি বাইকটার মধ্যে আমি কি কি মিস করি, অথবা যেটা এই প্রাইস রেঞ্জে যদি হন্ডা দিত তাহলে এই বাইকটা একটা আনবিটেবল বাইক হয়ে যেত। তো এবার চলে আসি এটার -5টা পয়েন্টে। সবার আগে যেই পয়েন্টটা আমি তুলে ধরবো সেটা হচ্ছে বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস। এটা একটি 180 সিসির সেগমেন্টের বা 200 সেগমেন্টের গাড়ি, যেখানে এখন 150 সিসির বাইকগুলোতে ডুয়াল চ্যানেল এবিএস আসে। সেখানে এই বাইকটি হন্ডা এখনো অবধি সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়েই মার্কেটিং করছে। এখন জানি না এর পিছনে হন্ডার কি চিন্তা ভাবনা আছে, কিন্তু এটাকে কিন্তু যে এবিএস লেখা আছে এটা শুধুমাত্র সামনের চাকাতেই এবিএস কাজ করে। তাছাড়া এটাতে সিবিএস অথবা কম্বি ব্রেকিং সিস্টেম, আদার্স যে ব্রেকিং সিস্টেমগুলো আমাদের থাকে, যে আরএলপি, এই জাতীয় কোনো রকম রিয়ার যে হুইল সেটাকে স্কিড থেকে বাঁচানোর জন্য কোনো রকম প্রোটেকশন কিন্তু এই বাইকটার মধ্যে ইউজ করা হয়নি বন্ধুরা। জানি না এখানে কস্ট কাটিং করেছে হন্ডা না কি করেছে, তো তারাই ভালো জানে। শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে এই বাইকটা বের করে রেখেছে। এটা ওবিডি 1-এও তাই ছিল, ওবিডি 2-তেও তাই আছে, জানি না কি আছে। তো এই একটা সবথেকে বড় মাইনাস পয়েন্ট। যখনই অফরোডে তো অবশ্যই পিছনের এবিএসটা বন্ধ থাকলেই বেটার, কিন্তু যখনই রোডে থাকবে এবং গাড়ি 90-95-এ থাকবে, তখন যদি রাস্তাতে বৃষ্টি থাকে অথবা গুড়ি পাথর থাকে, তখন কিন্তু এই গাড়ির পিছনের ব্রেক কিন্তু আপনাকে একবার হলেও মানে ভাবতে বাধ্য করবে যে আপনার গাড়িটা আপনার কন্ট্রোল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। যেহেতু গাড়ির ওয়েট কম, তো গাড়িতে এই ব্রেকিংটা দেওয়ার খুবই দরকার ছিল হন্ডার, এটা আমার পার্সোনালি মনে হয়। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো। আচ্ছা, সেকেন্ড চলে আসি। এটা ছিল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গাড়িটাতে কোনো রকম অ্যাডভান্স ফিচার্স যেগুলো মিটারে আমরা সাধারণত দেখি, সেটা কিন্তু হন্ডার এই CB200X এ বন্ধুরা একদম নেই। আমি একবার মিটারটা অন করে দেখাই, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। দেখো, মিটারটা আমি অন করে দেখালাম। এই যে মিটারটা আছে, মিটারটার মধ্যে শুধু ট্যাকোমিটার আছে, টাইম আছে, টোটাল কিলোমিটার আছে, গিয়ার শিফটিং ইন্ডিকেটার আছে, আরপিএম আছে, আর ব্যাটারি ভোল্টেজ শো করে, আর সঙ্গে হচ্ছে এই যে ব্রাইটনেস, এই ব্রাইটনেসটাকে আমি কন্ট্রোল করতে পারি। ব্যাস, দ্যাটস ইট। এর বাইরে কিচ্ছু নেই। আজকে যদি আমি হিরো অথবা টিভিএস বা বাজাজও এখন দিয়ে দিয়েছে, যদি আমি দেখি ওদের 160 সেগমেন্টের বাইকগুলোতেও, সেখানে কিন্তু আমি অবশ্যই বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি পাই, টার্ন বাই টার্ন নেভিগেটর পাই, যেটা এটাতে নেই। কলিং অ্যালার্ট নেই। বাইকের মধ্যে যদি আমি বলি যে মিটারের মধ্যে অ্যাভারেজ ফিউল কনজাম্পশন এখানে নেই। যদি আমি বলি যে হন্ডা হয়তো বেশি কনফিডেন্স যে আমার গাড়ি খুব ভালো মাইলেজ দেয়, তো আমার দরকার নেই, হয়তো এই জন্য দেয়নি, সেটা ওরাই ভালো বলতে পারবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে যদি আমি বলি যে টোটাল এমটি টু ডিস্টেন্স যেটা দেখায় আর কি, যে কত লিটার তেল আছে এবং সেটাতে কত কিলোমিটার অবধি কভার হবে, সেটা এটাতে নেই। বস কিচ্ছু নেই। শুধুমাত্র বেসিক ইনফরমেশন ছাড়া এই গাড়িটার মধ্যে কোনো রকম অ্যাডভান্স ফিচার্স নেই। হ্যাঁ, একটা জিনিস বলতে পারি যে অ্যাডভান্স ফিচার্স বলতে এটা আমার মিস আউট হয়ে গেছিল প্লাস পয়েন্টে, সেইটাতে স্লিপার ক্লাচ আছে। তো যদি কেউ ডাউন হিলসে যায় এবং অ্যাগ্রেসিভলি ডাউন শিফট করে গাড়ি, 5 নম্বর গিয়ার থেকে 1 নম্বর গিয়ারে নিয়ে চলে আসলো, তখন এটাতে স্লিপার ক্লাচ আছে, ক্লাচ খুবই স্মুথ ক্লাচ। তো ওই জায়গাটাতে কি হবে যে রিয়ার হুইলটা লক হবে না, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু এই দিক দিয়ে ফুললি কস্ট কাটিং হন্ডা করেছে। কোনো রকম অ্যাডভান্স ফিচার্স যেটা হন্ডা শাইনে পাওয়া যায়, সব থেকে মজার বিষয়, হন্ডা শাইন একটা 125 সিসির গাড়ি, সেখানে কিন্তু এই অ্যাডভান্স ফিচার্সগুলো হন্ডা দিয়েছে। কিন্তু এই বাইকটা তার থেকে অনেকটাই বেশি দামি গাড়ি, এবং হন্ডা যে রেড উইং হয় তার মধ্যে এটা হন্ডা বেসিক্যালি দুটো ভাগ হয়, একটা হচ্ছে বিগ উইং, একটা হচ্ছে রেড উইং। তো বিগ উইংসের মধ্যে CB300F অথবা CB350, আদার্স যে বাইকগুলো আছে, গোল্ড উইংয়ের যে সমস্ত বাইকগুলো আছে আরও দামি দামি, যেমন ধরুন NX500 অথবা আফ্রিকান টুইন, এরা ওদের মধ্যে পড়ে। কিন্তু এই যে রেড উইং যেটা আছে হন্ডা, তার মধ্যে সব থেকে বেশি দামি হচ্ছে এই গাড়িটা। আর হন্ডা জানি না কেন এটাতে এত বেশি কস্ট কাটিং করেছে, যে এটার মধ্যে অ্যাডভান্স ফিচার্স বলতে কিচ্ছু দেয়নি, কিন্তু দিয়েছে কোথায়? শাইনে আপনি পাবেন, কিন্তু এই গাড়িতে এটা পাবেন না। কেন পাবেন না? একমাত্র হন্ডার লোকই বলতে পারবে। আচ্ছা, এটা আমার 2 নম্বর মানে মারাত্মক একটা পয়েন্ট, যেটা আমার মনে হলো যে না বললেই নয়। তো সেটা অবশ্যই যেই প্রাইস পয়েন্টে আছে সেই প্রাইস পয়েন্টে এই জিনিসগুলো হন্ডার দেওয়া উচিত ছিল। থার্ড, সিঙ্গেল রাইড করুন, বাইক মোটামুটি কমফোর্টেবল, আমি খারাপ বলবো না,
কেননা যেহেতু স্যাডেল করা যায়, খুব বেশি প্যাচেস যদি আসে তো আপনি দাঁড়িয়ে সেটাকে ওভারকাম করতে পারবেন। কিন্তু যদি আপনার পিছনে পিলিয়ন থাকে তাহলে কিন্তু এই বাইক আপনাকে খুব বেশি কষ্ট দেবে। কারণ কারণ হলো এটার পিছনের সাসপেনশন খুব বেশি হার্ড। আমি বললাম না প্রথমে যে সাসপেনশন হার্ড, এই জিনিসটা যেরকম প্রথম প্রথম আমাকে খুবই কন্ট্রোলিং দেয়, কিন্তু এটা যখনই খারাপ রাস্তায়, আমি একবার এটার সেটা চাবিটা লক করে দিই, তো এটার পিছনের সাসপেনশনটা এত বেশি হার্ড, এটা যদি আমার অফ রোড বা রাস্তা যদি একটু প্যাচেস বেশি থাকে, রাইডার তাও তো সেটা সামলে নেবে, কিন্তু পিলিয়ন ইটস ইম্পসিবল। এত বেশি জার্ক ফিল হয় পিলিয়নের যে তার ব্যাক পেন হতে বাধ্য, এবং ম্যাক্সিমাম 50 to 60 কিলোমিটার একটানা রাইড করার পরে পিলিয়নের কোমরের 12টা বেজে যাবে। অ্যাজ এ রাইডার এটা আমার অনেস্ট রিভিউ, কেননা এই বাইকটা আমাকে কেউ স্পন্সর করেনি, এটা আমি নিজে কিনেছি এবং নিজে চালিয়েছি। আজকে 10,000 কিলোমিটার প্লাস চলছে গাড়ি, তারপরে আমার এই রিভিউটা আমি দিচ্ছি। এমন না যে আমি কালকে গাড়ি কিনেছি আজকে দিচ্ছি, তাতে কারো ভালো লাগলো কারো খারাপ লাগলো ডাজন্ট ম্যাটার। তো এই হলো আমার এক্সপিরিয়েন্স এই বাইকের সাসপেনশন নিয়ে। এইবার চলে আসি বাইকের হেডলাইট। হ্যাঁ, এটা না কমপ্লেন বলতেও পারি নাও বলতে পারি, কারণ হচ্ছে যতগুলো এলইডি সেটআপের বাইক আছে, অবভিয়াসলি টিভিএস এর যে এলইডি লাইটগুলো আছে সেগুলো এটার থেকে বেশি পাওয়ারফুল মনে হয় যখন রাস্তায় আমি চালাবো, কিন্তু এটার ফ্রন্ট যে লাইট সেটআপ আছে হেডলাইট, এই লাইটটা কিন্তু শুধুমাত্র সিটি ইউজেসের জন্যই ইউজ করতে পারবে তোমরা বন্ধুরা। গাড়ি কেনার পর যদি তোমার রাইড করতে ইচ্ছা করে ইমিডিয়েট সেই জিজি মিনি আমার লাগানো আছে, যদি তোমার অন্য কোনো লাইট লাগাতে ইচ্ছে করে সেটাও তুমি লাগাতে পারো, কিন্তু সেকেন্ডারি অক্সিলারি লাইট তোমার লাগাতেই হবে। তুমি ভেবো না যে শুধুমাত্র এই হেডলাইটের ভরসায় তুমি রাইড করবে, ভাই এর থেকে বড় ভুল কিন্তু হবে না। আর এখন বর্ষা সিজন আমাদের সামনেই আছে, বৃষ্টি পড়বে, তো ওই টাইমে যদি রাস্তায় বৃষ্টি পড়ে তাহলে এর হেডলাইট কিন্তু কাজ করবে না। শুধু এর কেন, ম্যাক্সিমাম হেডলাইটই এলইডি যেগুলো আছে সেগুলো হয়তো সামনের লোক চোখে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু অ্যাজ এ রাইডার আমিও কিছু দেখতে পাই না, কারণ এটার লাইটটা যখন অন্ধকার রাস্তায় পড়ে এবং সেটা যদি ভেজা থাকে তো লাইটটা যায় না কোথায় মিলিয়ে যায়, কিচ্ছু দেখা যায় না। তো বাকি যারা রাইডাররা আছো, যারা কিনেছো অলরেডি হন্ডা 200X, তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তারা অবশ্যই আমাকে একটু জানিও যে তোমাদের এই ব্যাপারটাতে কি এক্সপিরিয়েন্স হলো। এবার চলে আসি গাড়ির ফিট অ্যান্ড ফিনিশ। হন্ডার ফিট অ্যান্ড ফিনিশ নিয়ে সেরকম কোনো কমপ্লেন না থাকারই কথা, এমনি গাড়িতে সেরকম কোনো ফিট অ্যান্ড ফিনিশের ইস্যু নেই। এই পিছনের সিটটা ম্যাক্সিমাম যারা CB 200X চালায় তারা জানবে যে এই সিটটা খুব বেশি নড়াচড়া করে। এটা আমি শোরুমে কমপ্লেন করেছিলাম, কমপ্লেন করার পরে তারা এটাকে জানি না কি জোগাড় করে এটাকে টাইট করে দিয়েছে। সিট তো টাইট হয়েছে, কিন্তু সিটের এখানে একটা বিশাল গ্যাপ, হয়তো তোমরা দেখতে পাচ্ছ গ্যাপটা। এই যে গ্যাপ, এই গ্যাপ দিয়ে কিন্তু বর্ষাকালে ভেতরের যে ইলেকট্রনিক্স আছে সেখানে কিন্তু জল যাওয়ার সম্ভাবনা প্রচুর। তো জানি না, আমি বর্ষাতে এটাকে হয়তো সিট কভার লাগিয়ে বা কিছু একটা করে কভার করে সেটাকে আমি মেনটেন করার চেষ্টা করব, যদি আমাদের এখন নর্থ বেঙ্গলে সেইভাবে বর্ষাটা আসেনি। আচ্ছা, এটা একটা গেল। সেকেন্ড, ভাই হন্ডার এই যে দেখতে পাচ্ছ এই যে কালার উঠে গেছে, এই যে কালার উঠে গেছে, কালার এই তো আমার প্রথম মানে 2 থেকে 3 হাজার কিলোমিটার অবধি এখান থেকে কালার চলে গেছে। কেন চলে গেছে জানি না, আমি একটু হাত লেগেছে তাতেই কালার উঠে যাচ্ছে, কি ইস্যু ওপরওয়ালাই জানে। তো এই একটা আমার মেন প্রবলেম মনে হলো। সেকেন্ড আর একটা প্রবলেম যেটা আমি বলতে চাই, এই যে ফেন্ডারটা আছে, এই সাইলেন্সারের ফেন্ডারটা, এটা এতটা বড় যে ডবল স্ট্যান্ডে তো উঁচু বাম, যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম গাড়ির, এর জন্য এটা কিন্তু লেগে যায়। একটু যদি বড় বাম বা একটু অফরোডে যদি বড় কিছু থাকে, এবং গাড়িটার ক্যারেক্টারটা যেরকম দেখতে লাগে তাতে মনে হয় যে আমি অনেক কিছুর উপর দিয়ে চলে যাব, কিন্তু যদি কোনো রাইডার ভুলে যায় যে এটা প্রপার অফরোডার না, তাহলে কিন্তু পিছনের স্ট্যান্ড আর এই ফেন্ডার কিন্তু সেই অবজেক্টের সঙ্গে লাগবে, এবং খুব সাবধানে থাকতে হয়। যদি ওটা খুব বেশি বড় ইম্প্যাক্ট হয় তাহলে কিন্তু এই পার্টটাই হতে ভেঙে যেতে পারে। আর চতুর্থ, ভাই এটা তো হন্ডা বানিয়েছে দেখতে আরবান ক্রুজার, দিয়েছে ওই হর্নে 2.0 মতন, সেটা হচ্ছে এই যে ইঞ্জিন গার্ড, এটা কোনো গার্ডই না বেসিক্যালি। এই দেখুন কোয়ালিটি, এটা একটা প্লাস্টিক, অলরেডি আমার এখান থেকে ফাঁক হয়ে গেছে এই 10,000 কিলোমিটারে। এটা একটা প্লাস্টিক, এটা জাস্ট লুকিং পারপাস। এই আপনি কাদা দেখতেই পাচ্ছেন, কাদা কিরকম কতটা উপরে ওঠে, এটা বেকার। এটার জন্য কাদা কোনো আটকায় না, কাদা এই অবধি ওঠে। আমার গাড়িটা তো আসার সময় মুছে আসা হয়েছে, নাহলে এই অবধি কাদা ছিল। এই যে পার্টটা আছে এই অবধি কাদা ছেটে, আমার তো এই অবধি কাদা ছেটে, এই যে দেখা যাচ্ছে কাদাগুলো, এই অবধি কাদা ছেটে। আর এইটা একদমই এতটাই নরম যে যদি বাই চান্স কোনো পাথর বা কোনো কিছুর সঙ্গে এটা লেগে যায় তো ওটাই এটা শেষ, খতম, মানে একটা খরচা বেড়ে যাবে, কিছু করার নেই। তো
যদি আরবান ক্রুজার নামাতেই হতো আমার মনে হয় এটাতে যদি অ্যালুমিনিয়াম ব্যাস প্লেট বা মেটালের যে কোনো ব্যাস প্লেট দিত, বা যদি অপশন থাকতো হন্ডার থেকে, তাহলে আমার মনে হয় বেটার ছিল। কারণ না হলে কি হচ্ছে, অ্যাজ এ রাইডার আমাকে আফটার মার্কেট গিয়ে লাগাতে হচ্ছে। তো যখন আপনি একটা গাড়ি নামাবেন, আমার হন্ডার সমস্ত যারা আছেন ওপরে তাদেরকে একটাই বক্তব্য বলার, যে আপনারা যখন গাড়িটা নামাবেন একটু যদি রাইডারদের আপনারা একটু হেল্প করেন, ইভেন যদি আপনারা এই জায়গাটাতে রাইডারদেরকে অপশন দেন, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি বেটার, যে তারা আপনাদের কাছ থেকে অরিজিনাল স্পেয়ার পার্টস হিসেবে এটাকে লাগিয়ে নেবে। নইলে আফটার মার্কেট গিয়ে আমাদেরকে এগুলো লাগাতে হয়, হয়তো তার থেকে দুদিন পর আওয়াজ বেরাবে বা কোনো সমস্যা হতে পারে এটা। তো এই হচ্ছে আমার হন্ডা 200X CB 200X। তো এটার একটা 10,000 কিলোমিটারের আমার অনেস্ট রিভিউ। তো এই রিভিউটা আমি করলাম এই কারণেই যে যারা হর্নেট 2.0 অথবা CB 200X নিতে যাচ্ছ, তো তাদের যাতে ভিউটা ক্লিয়ার থাকে যে আমি যে গাড়িটা নিচ্ছি এই গাড়িটা আমার যেই পয়সাটা, যে আমাদের মতন যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের কাছে খুব লিমিটেড মানি থাকে, যে মানিটা দিয়ে হয় আমরা একটাই বাইক কিনতে পারি। মানে এরকম নয় যে আমার দুটো বাইক আছে, একটাই বাইক যেটা আমার কাজও চলবে এবং যেটা দিয়ে আমি রাইডও করব। তো এই দিক দিয়ে হন্ডা 2.0 অথবা CB 200X যদি আমরা কেউ নিই, তো তার কি কি প্লাস পয়েন্ট থাকবে এবং কি কি মাইনাস পয়েন্ট থাকবে। তো যদি তোমরা নিতে চাও, তো যদি প্লাস পয়েন্টগুলো তোমার কাছে বেশি ভ্যারি থাকে, তাহলে তুমি অবশ্যই প্লাসের দিকে দৌড়াও, গাড়িটা নিয়ে নাও। আর যদি তোমার মনে হয় যে না আমার বাকি যে নেগেটিভগুলো বললাম সেগুলো তোমার কাছে মোস্ট প্রায়োরিটি, তাহলে কিন্তু এই গাড়িটা নিয়ে হয়তো তুমি অতটা স্যাটিসফাইড নাও হতে পারো। মানে জোর করে ভালোবাসার মতো ব্যাপার হয়ে যাবে যে হ্যাঁ হন্ডা ব্র্যান্ড আমি জোর করে ভালোবাসি। তো আমার মনে হয় যে অ্যাজ এ বাইকার সেটা করা উচিত না। যে কোনো কোম্পানির বাইকই ভালো খারাপ দুটোই, এবার আমাকে ঠিক করতে হবে যে আমার কাছে ওর ভালোটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমার কাছে ওর খারাপটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমার রিভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। আর বন্ধুদের মধ্যে যারা তোমার এই যে সমস্ত বন্ধু বা ফ্যামিলি আছে যারা CB 200X বা হর্নেট 2.0 নিতে চায়, তাদের কাছে ভিডিওটা দিয়ে দিও আর আমাকে সাপোর্ট করো। আমি চেষ্টা করি আমার যেই অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা আছে বা হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার। বাকি আমি নেক্সট এটা আরও চলাই, আরও যদি কিছু প্রবলেম আসে তো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের জন্য এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।